সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে আমাকে তুমি কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব এর ব্যবস্থা নিতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। আজ আমি তোমাদেরকে এই অঙ্কটি সমাধান করে দেখাবো। চলো প্রথমে উদ্দীপকটি ভালো মতো পড়ে বুঝে নেই কি কি তথ্য রয়েছে উদ্দীপকে। সিরাজি ট্রেডার্সের হিসাব বই হতে 2020 সালের জুলাই মাসে গোডাউনের মজুদ সংক্রান্ত নিচের তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। জুলাই 1, মালের জের 600 একক 30 টাকা দরে। জুলাই 3, মাল ক্রয় 400 একক 35 টাকা দরে। জুলাই 8, মাল নির্গমন 700 একক। জুলাই 12, মাল ক্রয়ের ফরমাইশ প্রদান 400 টাকার দরে 750 একক। জুলাই 15, মাল ফেরত গ্রহণ 30 একক। জুলাই 19, কারখানা থেকে 200 একক মালের চাহিদা পাওয়া গেল। জুলাই 22, ফরমাইশকৃত মাল গ্রহণ। জুলাই 23, ফরমাইশকৃত মাল পরিবহনে বিনষ্ট হয়েছে 65 একক 12 তারিখে গৃহীত মাল। জুলাই 31, 19 তারিখের চাহিদা অনুযায়ী মাল ইস্যু করা হলো। এই ছিল আমার উদ্দীপক। আমার কতে চেয়েছে মাল খতিয়ানে হিসাবভুক্ত হবে না এমন দফার পরিমাণ নির্ণয় করো। খতে বলেছে লিফো পদ্ধতিতে সিরাজি ট্রেডার্সের মাল খতিয়ান প্রস্তুত করো। গতে বলেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে সিরাজি ট্রেডার্সের মাল খতিয়ান তৈরি করো। এখানে কয়েকটি লাইন আমাকে একটু কনফিউশন তৈরি করতে পারে। এই জায়গাগুলো আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি, তারপরে তোমাকে সমাধান করে দেখাচ্ছি। এই যে মালের নির্গমন, এই কথা দিয়ে কী বোঝাতে চাচ্ছে? আমার কাছ থেকে মাল চলে যাচ্ছে, মাল বলতে পণ্যকে বোঝানো হচ্ছে। পণ্য আমার কাছ থেকে চলে যাচ্ছে, ইস্যু করেছি আমি। মাল ক্রয়ের ফরমাইশ প্রদান 400 টাকা দরে 450 একক। এখানে ফরমাইশ প্রদান করেছি, এখানে ফরমাইশকৃত মাল গ্রহণ করেছি। তাহলে আমি যদি 12 তারিখে অর্ডার দেই, ফরমাইশ মানে অর্ডার দেওয়া, 400 টাকা 40 টাকা দরে 750 একক পণ্য ক্রয়ের জন্য অর্ডার দিয়েছি এবং এই অর্ডারকৃত মাল আমি গ্রহণ করেছি 22 তারিখে। এখানে বলেছে ফরমাইশকৃত মাল পরিবহনে বিনষ্ট হয়েছে 65 একক। এই যে 750 একক পণ্য অর্ডার দিয়ে আমি 22 তারিখে গ্রহণ করেছি, এই 22 তারিখে গ্রহণের পর দেখা গেল 65 একক পণ্য পরিবহনাধীন অবস্থায় বিনষ্ট হয়ে গেছে। এখানে আবার বলেছে 19 তারিখের চাহিদা অনুযায়ী মাল ইস্যু করা হলো। তাহলে 19 তারিখটা কি বলেছে? কারখানা থেকে 200 একক মালের চাহিদা পাওয়া গেল, মানে কারখানা থেকে আমাকে বলেছে 200 একক পণ্য কারখানায় পাঠাতে। 19 তারিখে আমি চাহিদা পেয়েছি, আমি 31 তারিখে চাহিদা অনুযায়ী মালগুলো ইস্যু করেছি। এভাবেই তথ্যগুলো সাজানো ছিল। এখন আমি পর্যায়ক্রমে ক, খ, গ এর সমাধান তোমাকে করে দেখাবো। প্রথমে ক নম্বর সমাধান করে দেখাবো। মাল খতিয়ানে হিসাবভুক্ত হবে না এমন দফার পরিমাণ। আমাদের এমন দফার পরিমাণ মাত্র দুটো রয়েছে। প্রথমে রয়েছে 12 তারিখে আমি অর্ডার দিয়েছি, পণ্য কিন্তু কিনিনি, পণ্য ক্রয়ের জন্য অর্ডার করেছি, সেই ক্ষেত্রে এটি লেনদেন নয় বলে এটা মাল খতিয়ানে হিসাবভুক্ত হবে না। ঠিক এমনই 19 তারিখে কারখানা থেকে 200 একক মালের চাহিদা পাওয়া গেছে, আমি কিন্তু সরবরাহ করেছি 31 তারিখে, তাহলে 19 তারিখে চাহিদা পেয়েছি, এটা লেনদেন নয়। অর্থাৎ 12 তারিখ এবং 19 তারিখ এ দুটো লেনদেন আমার মাল খতিয়ানে হিসাবভুক্ত হবে না। চলো আমরা এবার এই তথ্যটি সমাধানে কীভাবে লিখব সেটি ভালো মতো দেখে নেই। এই যে দেখো, মাল খতিয়ানে হিসাবভুক্ত হবে না যে সকল দফা, সেগুলোকে আমরা এইভাবে ছকের মাধ্যমে উপস্থাপন করে দেখাবো। 2020 জুলাই 12, 40 টাকা দরে 750 একক মাল ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান। আর 19 তারিখে বলেছে কারখানা থেকে 200 একক মালের জন্য চাহিদা পাওয়া গেল। এভাবেই আমি ক নম্বরের সমাধানটি খাতায় করে দেখাবো। এবার চলো আমরা আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান করে দেখি, যেখানে বলেছে উদ্দীপকের আলোকে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে। চলো আমরা কথা না বাড়িয়ে খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই।
খ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমার ছক প্রস্তুত হয়ে গেছে। প্রথমেই আমরা সাল লিখব 2020, যে মাসের অঙ্ক সেই মাসের নাম লিখব জুলাই 1। উদ্দীপকে মালের জেড ছিল, প্রারম্ভিক জেড ছিল 600 একক 30 টাকা করে। মোট হবে 18,000 টাকা। এবার আমি দাগ টেনে ক্লোজ করে দিব পুরো ছকটি। এরপরে আমি যাব পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি ঘটেছে আমাদের 3 তারিখে। মাল ক্রয়, মাল ক্রয় করেছে 400 একক 35 টাকা করে 14,000 টাকা। 400 একক 35 টাকা করে যদি হয় তাহলে হবে 14,000। তাহলে স্টকে আমার আগে ছিল 600 একক 30 টাকা দরে 18,000, আর এখন নতুন কিনলাম 400 একক, এটাও এখানে স্টকে অ্যাড হবে 35 টাকা করে 14,000 টাকা। এই ঘটনা লিপিবদ্ধ করা শেষ হয়েছে। আবারও আমি দাগ টেনে ছকটিকে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ক্লোজ করে দিব। এরপর যাব আমরা 8 তারিখ, পরবর্তী ঘটনা। বলেছে মালের নির্গমন, মাল নির্গমন শব্দটি আসলে এমন, আগমন যেমন গ্রহণ বোঝায়, নির্গমন বলতে পণ্য চলে যাওয়াকে বোঝায়। তাহলে আমরা নির্গমন বিক্রয় বা ইস্যু বা নির্গমন নামে কলামে লিখব। কতটুকু মাল নির্গমন হয়েছে আমরা একটু উদ্দীপকটি লক্ষ্য করে দেখব। দেখো উদ্দীপকে কতটুকু মাল আমার চলে গেছে। 700 একক পণ্য নির্গমন হয়েছে। আমার পদ্ধতির নাম লিফো, এটা মাথায় রাখতে হবে। 700 একক পণ্য আমার নির্গমন হয়েছে, পদ্ধতির নাম লিফো। আমার স্টকে রয়েছে 600 আর 400 মোট 1000 একক। এখান থেকে আমার 700 একক পণ্য আমি নির্গমন ঘটিয়েছি। তাহলে লিফো হওয়াতে শেষের 400 একক আগে বিক্রয় হবে বা নির্গমন ঘটবে। আগে 400 একক নির্গমন দেখাবো, পরে দেখাবো 300, মোট হলো 700। 400 একক হবে 35 টাকা করে 14,000 টাকা, আর 300 একক হবে 30 টাকা করে 9,000 টাকা। তাহলে এই 400 থেকে 400 নির্গমন হয়ে গেছে। 600 থেকে আমার 300 নির্গমন হয়েছে। তাহলে এখানে আর রইল কত? এখানে 300 রয়ে গেল। 30 টাকা করে যদি হয় 9,000 টাকার পণ্য আমার কাছে মজুদ হিসেবে জমা রয়ে গেছে। কাজ শেষ হয়েছে। এবার আমি দাগ টেনে এটাকে বন্ধ করে দিব। করা হয়েছে। এরপরে যাব আমরা পরবর্তী ঘটনা, মাল ফেরত গ্রহণ। 15 তারিখ বলেছে, তার আগে 12 তারিখের একটি ঘটনা আমরা লক্ষ্য করব। 12 তারিখের ঘটনাটি লক্ষ্য করো একটু। 12 তারিখে কি বলেছে? 12 তারিখে বলেছে মাল ক্রয়ের ফরমায়েশ প্রদান 440 টাকা দরে 750 একক। তাহলে এই ফরমায়েশ গ্রহণ করেছি, এটি কিন্তু লেনদেন নয়, এটি মাল খতিয়ানে হিসাবভুক্ত হবে না। তাহলে আমরা যাব 15 তারিখের ঘটনায়। আমার এই 12 তারিখ হিসাবভুক্ত হচ্ছে না। শুধু তাই নয়, আরও একটি ঘটনা রয়েছে, কারখানা থেকে 200 একক মালের চাহিদা পাওয়া গেছে, এটিও আমার মাল খতিয়ানে হিসাবভুক্ত হচ্ছে না, কারণ এটা আমরা ক নম্বর সমাধানেই দেখিয়েছি। এই দুটো লাইন আমরা অ্যালার্ট থাকবো। এবার লিখব 15 তারিখের ঘটনা, মাল ফেরত গ্রহণ 30 একক। ফেরত গ্রহণ করছি আমি 30 একক। এটা হচ্ছে 15 তারিখ, মাল ফেরত গ্রহণ। 30 একক পণ্য আমরা ফেরত গ্রহণ করেছি। ফেরত গ্রহণ করলে আমার কাছে পণ্য বেড়ে যাবে। এখন
কোন রেটে আমরা ফেরত গ্রহণ করব। লক্ষ্য করো, আমাদের পদ্ধতির নাম হচ্ছে লিফো পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো পদ্ধতিতে শেষের পণ্য আগে কাজ করতে হবে, তারপরের আগের পণ্যটা তারপরে কাজ করতে হবে। শেষের মালের কাজ আগে আমাকে করতে হবে। তো শেষের মালে আমার 300 একক রয়েছে, আমি যখন নির্গমন ঘটিয়েছিলাম, তো আমি ফেরত গ্রহণ করব, তো আগে পণ্য পাঠাবো, তারপরে পণ্য ফেরত পাঠিয়ে নির্গমন ঘটিয়েছিলাম 300 একক, 400 একক, শেষে নির্গমন ঘটেছিল 300 একক। এখান থেকেই আমার পণ্য ফেরত আমার কাছে চলে আসবে 30 টাকা রেটে। তাহলে এটা হবে 900 টাকা। তাহলে কি হলো বিষয়টা, যে আমার শেষ স্টক থেকে আমার পণ্য আমার কাছে ফেরত চলে আসছে। দেখো, আমার কাছে অলরেডি 300 একক পণ্য ছিল 30 টাকা দরে, আবার আমার কাছে ফেরত চলে আসছে 30 একক পণ্য 30 টাকা দরে। তো এই দর আর এই দর যেহেতু দুটো 30-30 সমান, তাহলে আমি কি করব, 300-র সাথে এই 30 একক যোগ করে মোট 330 একক পণ্য দেখাবো। যেহেতু দুটো রেট আমার সমান, তাই আমি 330 এখানে দেখিয়ে এখানে 30 দেখাবো, আর এখানে দেখাবো 9,900 টাকা। তাহলে এখানে আমার 330 একক 30 টাকা করে 9,900 একক হয়েছে। আমার সমাধান শেষ হয়েছে। এবার আমি দাগ টেনে ছকটাকে ক্লোজ করে দিচ্ছি। যাচ্ছি পরবর্তী ঘটনা। 19 তারিখে বলেছে মালের চাহিদা প্রাপ্তি। এটা তো লেনদেন নয়, আমরা লিখব না। তার পরের ঘটনায় আমরা যাব 22 তারিখে। 22 তারিখে বলেছে মাল গ্রহণ। কোন মাল গ্রহণ আমরা একটু দেখব। ফরমাইশকৃত মাল গ্রহণ। ফরমাইশকৃত মাল গ্রহণ ফরমাইশ দিয়েছিলাম কবে, এই যে 12 তারিখে দিয়েছিলাম 40 টাকা করে 750 একক, সেই মাল এখন গ্রহণ করছি। তাহলে এখন আমি দেখাবো এইটি মাল গ্রহণ দেখাবো হচ্ছে 22 তারিখে রিসিভ করেছি, 12 তারিখে অর্ডার করেছিলাম 40 টাকা করে 750 একক, 750 একক 40 টাকা করে আমি অর্ডার করেছি। আমার টোটাল প্রাইস আসে 30,000 টাকা। এবার আমার আগে স্টক ছিল 330 টাকা করে 9,900 টাকা, আর নতুন করে কিনলাম এখন 750 একক 40 টাকা করে 30,000 টাকা। এবার আমি ছকটিকে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আবারও দাগ টেনে বন্ধ করে দিব। যাব পরবর্তী ঘটনায়। 23 তারিখ। 23 তারিখে বলেছে ফরমাইশকৃত মাল পরিবহনে বিনষ্ট হয়েছে 65 একক। 23 পরিবহনে বিনষ্ট হয়েছে। পরিবহনে পণ্য বিনষ্ট হলে আমার কাছ থেকে পণ্য চলে যাবে, 65 একক পণ্য চলে যাবে। তাহলে কোন পণ্য পরিবহনে বিনষ্ট হয়েছে? যে পণ্যটি আমরা ফরমাইশ দিয়ে এনেছিলাম 22 তারিখে। এই যে 22 তারিখে পণ্য এনেছিলাম 40 টাকা করে, এখান থেকে আমার 65 একক পণ্য বিনষ্ট হয়ে গেছে। তাহলে 40 টাকা রেটেই আমাকে এটা ধরতে হবে, 2,600 টাকা হবে। তাহলে আমার এখানে স্টক ছিল, তাহলে এখান থেকে আমার 65 একক পণ্য রিডিউস হবে, কমে যাবে। তাহলে 750 থেকে 65 একক হ্রাস করিয়ে আমাকে দেখাতে হবে। তার প্রথমে 330 একক লিখে নিই। 330-এ কোনো প্রভাব পড়বে না। 30 টাকা করে 9,900, আর এখানে আমার 750 থেকে 65 বাদ যাবে, 750 মাইনাস 65, তাহলে থাকবে 685 একক। 40 টাকা করে 27,400 টাকা হবে। এরপরে আমি আবার দাগ টেনে এটাকে বন্ধ করে দিব। তারপর যাচ্ছি আমরা পরবর্তী ঘটনা 31 তারিখ।
19 তারিখের চাহিদা অনুযায়ী মাল ইস্যু করা হলো। আমরা একটু উদ্দীপকটি দেখব আবার। লক্ষ্য করো, 19 তারিখের চাহিদা অনুযায়ী মাল ইস্যু করা হয়েছে। 19 তারিখে কেমন চাহিদা ছিল দেখো। কারখানা থেকে 200 একক মালের চাহিদা পাওয়া গেল। দ্যাট মিনস কারখানায় আমি 200 একক পণ্য ইস্যু করেছি। 19 তারিখে অর্ডার এসেছে, অর্ডার সাপ্লাই দিয়েছি আমি 31 তারিখে। তাহলে কতটুকু সাপ্লাই দিচ্ছি আমরা, সরবরাহ করছি, ইস্যু করছি কতটুকু? 200 একক ইস্যু করছি। তাহলে এখন 200 এককের জন্য কাজ করব। 23-এর পর আমরা লিখব 31 তারিখ। যেহেতু ঘটনাটি 31 তারিখে ঘটেছে, মাল ইস্যু। মাল ইস্যু করেছি 200 একক। পদ্ধতির নাম লিফো। লাস্টের একক থেকে আমাকে পণ্য ইস্যু করতে হবে। 200 একক পণ্য আমরা ইস্যু করব। লাস্টের এককে 40 টাকা রেট, তাহলে আমার হবে 8000 টাকা। তাহলে 330 অক্ষত অবস্থায় থেকে যাবে। এটা 30 টাকা রেট, 9900 টাকা। আর 685 থেকে যদি 200 একক পণ্য আমরা ইস্যু করে ফেলি, তাহলে এখানে থাকবে 285 একক। এটা 40 টাকা করে, তাহলে থাকবে 19400 টাকা। কাজ শেষ। আবারও দাগ টেনে ছক ক্লোজ করব। সাথে আমি আরও একটি দাগ দিব সমাপনী মজুদ পণ্য লেখার জন্য। পুরো ছক এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্লোজ করে দিব। আমার কাজ শেষ হয়ে যাচ্ছে সমাপনী মজুদ লেখার সাথে সাথে। এটা লিখব আমরা 31 তারিখে। মালের জের 31 তারিখে মালের জের মিন্স সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্য কত হবে দেখো। এখানে 330, এখানে 285, মোট হলো 815। কত হয় দেখো, এখানে 200, এখানে একটা ভুল হয়েছে আমার, একটু লক্ষ্য করো। এখানে হয়েছে 685 একক, এখান থেকে 200 একক ইস্যু করেছি, এখানে 485 একক হবে। তাহলে এটা আমাকে 4 বানাতে হবে। 485 একক 40 টাকা করে। তাহলে এখানে 485, এখানে 330, হলো কত? 700, 815। সমাপনী মজুদ হবে 815, একক লিখতে হবে না, এখানে যোগ করলে হবে আমাদের 29,300 টাকা। এভাবেই সম্পন্ন হবে আমার খ নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধানটি। আশা করি তুমি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখেছো। এবার আমি তোমাদেরকে আজকের গ নম্বর প্রশ্নের সমাধানটি এখন করে দেখাবো। ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাধান করার জন্য আমার ছক প্রস্তুত আছে। প্রথমে আমি প্রারম্ভিক উদ্ধৃত লিখে নিব। 2020, অঙ্ক ছিল জুলাই মাসের, জুলাই 1। মালের জের। জের হচ্ছে বাংলা শব্দ, উদ্বৃত্ত হচ্ছে বাংলা শব্দ, ইংরেজিতে বলে ব্যালেন্স। শুরুতে আমার কাছে 600 একক পণ্য ছিল স্টকে 330 টাকা দরে, মোট 8000 টাকার পণ্য। লিখব এখানে 630 টাকা দরে 18,000 টাকা। এরপরে যাব আমরা পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি ঘটেছে জুলাই মাসের 3 তারিখে। মাল ক্রয়। মাল ক্রয় করেছে 400 একক 35 টাকা করে। $14,000 টাকা হবে। এরপরে আমি স্টক মোট দেখাবো। এখানে 600 একক ছিল 30 টাকা করে, 18,000 টাকা। আর নতুন করে এই মাত্র কিনলাম 400 একক,
এটা ৩৫ টাকা করে ১৪,০০০ টাকা। কাজ শেষ, ছক ক্লোজ। পরবর্তী ঘটনা ঘটেছে আমাদের ৮ তারিখে। মালের নির্গমন। নির্গমন ঘটেছে। কতটুকু নির্গমন ঘটেছে? ৭০০ একক পণ্য নির্গমন ঘটেছে, মানে ইস্যু করেছি ৭০০ একক। এটা হচ্ছে আমাদের ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতিতে রেট আগে বের করতে হবে। রেট বের করার পর বিক্রয়ের জন্য বা ইস্যুর জন্য রেট বের করে তারপর ইস্যু করতে হয়। ভারযুক্ত গড় পদ্ধতি রেট কীভাবে বের করে? প্রথমে এই কলামে যতগুলো টাকা থাকবে, যে যখন আমরা ইস্যু করব তার আগের এখানে কতটুকু টাকা আছে এটা যোগ করে এই যোগফলকে এখানে এককের যতটা একক থাকবে ততটা একক যোগ করে এই যোগফলকে এই এককের যোগফল দ্বারা ভাগ করে আমাকে নতুন একটি রেট তৈরি করতে হবে। তাহলে এখন আমি তৈরি করে তোমাকে দেখাচ্ছি কত টাকা হয়। লক্ষ্য করো, আমি ক্যালকুলেটর করে দেখাচ্ছি, তুমি একটু লক্ষ্য করে দেখো। প্রথমে এখানে আছে ১৮,০০০, তারপরে ১৪,০০০। ১৮,০০০ যোগ ১৪,০০০, এই হলো ৩২,০০০। ভাগ করব এই ৬০০ আর ৪০০-র যোগফল ১,০০০ আমরা জানি, ১,০০০ দিয়ে ভাগ করব। তাহলে রেট হচ্ছে কত? ৩২ টাকা। এখানে লিখব ৩২ টাকা। এভাবেই ভারযুক্ত গড় পদ্ধতিতে রেট বানিয়ে বানিয়ে কাজ করতে হয়। তাহলে ৩২ টাকা দরে ৭০০ একক কত হয়? ২২,৪০০ টাকা। তাহলে ১,০০০ থেকে যদি ৭০০ একক মাল নির্গমন ঘটে যায়, স্টকে থেকে যায় ৩০০ একক ৩২ টাকা করে। তাহলে ৩০০ গুণন ৩২ হয় হচ্ছে ৯,৬০০ টাকা। এভাবেই ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাধান করে দেখাতে হয়। আটের পরে আমরা যাব ১২ তারিখে। ১২ তারিখে বলেছে ফরমায়েশ, মালের জন্য ফরমায়েশ প্রদান। এটা তো মাল খতিয়ে নিয়ে আসবে না, আমরা আগেই বলেছি। তাহলে যাব আমরা তার পরবর্তী ঘটনা ১৫ তারিখে। ১৫ তারিখে উদ্দীপকে বলেছে মাল ফেরত গ্রহণ। মাল ফেরত গ্রহণ। কতটুকু মাল আমরা ফেরত গ্রহণ করেছি? উদ্দীপকে বলেছে ৩০ একক। তাহলে এখানে ৩০ একক লিখব। পদ্ধতির নাম কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতি। আমার মাল নির্গমন ঘটেছিল ৩২ টাকার রেটে, এই মাল থেকে ৩০ একক মাল ফেরত চলে এসেছে ৩২ টাকা রেটেই ধরতে হবে আমাকে। তাহলে ৩২ টাকা রেটে হয় ৯৬০ টাকা। তাহলে খেয়াল করো, এখানে ৩০০ একক ছিল, আবার নির্গমন ঘটেছে, আগমন ঘটেছে, ফেরতের কারণে আগমন ঘটেছে ৩০ একক। তাহলে এখানে হবে মোট ৩৩০ একক। এটা ৩২ টাকা রেটে হবে। তাহলে হবে এটার যোগফল ১০,৫৬০ টাকা। ১০,৫৬০। এভাবে আমাকে এই কাজটি দেখাতে হবে। এরপরে যাব আমরা পরবর্তী ঘটনা ১৫-র পর ১৯ তারিখ। ১৯ তারিখও আমরা আগেই জেনেছি কারখানা থেকে ২০০ একক মালের চাহিদা পাওয়া গেল, এটি লেনদেন নয়, তাই মাল খতিয়ানে বসবে না। তারপরে যাব আমরা ২২ তারিখের ঘটনা। ১৫-র পর ২২ তারিখ মাল গ্রহণ। কতটুকু মাল গ্রহণ? উদ্দীপক দেখলে আমরা বিষয়টি আরেকটু ক্লিয়ার হতে পারবো। দেখো মাল কতটুকু আমরা গ্রহণ করেছি। ফরমায়েশকৃত মাল গ্রহণ ২২ তারিখে। ফরমায়েশ দিয়েছিলাম কত তারিখে? ১২ তারিখে ৪০ টাকা করে ৭৫০ একক। এটা আমরা এখন ২২ তারিখে গ্রহণ করেছি ৪০ টাকা করে ৭৫০ একক।
40 টাকা করে 750 একক। দুঃখিত, আমার ভুল হয়েছে, এখানে হবে 750, এখানে হবে 40। একক হবে 750। আর এটা হবে 40 টাকা করে, মোট 30,000 টাকার পণ্য। তাহলে আগে ছিল আমার 330 একক, 32 টাকার রেটে 10,560 টাকা। আর এখন কিনলাম আমি 750 একক, 40 টাকা করে, সর্বমোট 30,000 টাকার পণ্য। এভাবে আমাকে সমাধানটি দেখাতে হবে। এরপরে 22-এর পর যাব আমরা 23 তারিখে। 23 তারিখে বলেছে ফরমাইশকৃত মাল পরিবহনে বিনষ্ট হয়েছে 65 একক। পরিবহনে বিনষ্ট 65 একক পণ্য পরিবহনে যদি বিনষ্ট হয় তাহলে আমার কাছ থেকে পণ্য চলে যাবে, এটাই প্রতীয়মান হয়। তাহলে আমি এখানে 65 একক লিখব। কোন পণ্য পরিবহনে বিনষ্ট হয়েছে? এই যে 22 তারিখে মাল গ্রহণ করেছি, এখান থেকেই পরিবহনে বিনষ্ট হয়েছে 65 একক পণ্য। তো এখানকার দাম ছিল 40 টাকা, 65 গুণন 40 হচ্ছে 2600 টাকা। তাহলে বিষয়টি খেয়াল করো, পণ্য আসলে এখান থেকে নষ্ট হয়েছে, এই যে এখানে 750 ছিল, 40 টাকা করে, এখান থেকেই আমার 65 একক পণ্য নষ্ট হয়ে গেছে। তাহলে 330 একক পণ্য অক্ষত রয়েছে, এটা যা আছে তাই লিখতে হবে। 10,560, আর এখান থেকে 750 থেকে 65 একক যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমার রয়ে যায় 685 একক। 685 একক 40 টাকা করে, 685 একক 40 টাকা করে 27,400 টাকা। এভাবে কাজ দেখাতে হবে। এরপরে আবার ছকটি কীভাবে লম্বা দাগ টেনে ক্লোজ করতে হবে। তারপরে যাব 23-এর পরে আমরা 30 তারিখ, 31 তারিখ মাল ইস্যু। মাল ইস্যু করেছি। কতটুকু মাল ইস্যু করেছি? বলেছে 19 তারিখের চাহিদা অনুযায়ী মাল ইস্যু করা হয়েছে। 19 তারিখে 200 এককের জন্য চাহিদা পাওয়া গিয়েছিল, সেই 200 একক মাল এখন আমরা ইস্যু করছি। রেট কত হবে? রেট তো এখন আমাকে বানিয়ে নিতে হবে। আবারও ভারযুক্ত গড় পদ্ধতিতে রেট বানানোর নিয়মটি আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, এখানে ছিল 10,650, এখানে 27,400। প্রথমে এই দুটো রেট যোগ করব, তাহলে এই দুটো একক দিয়ে ভাগ করব। এভাবে আমরা করতে পারি, ব্র্যাকেট দিয়ে 10,560 যোগ 27,400, এভাবে ব্র্যাকেট দিয়ে আমি লিখব। এটা যোগফলটা বের হলো। এরপরে এটার সাথে ভাগ করব। ভাগ করার জন্য আবার ব্র্যাকেট 330 যোগ 685, ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপরে আমি এটাকে এইভাবে চাপ দিলে আমার বের হয়ে যাবে 37 টাকা 3990147 এত লম্বা ডিজিট। আমি তো এত লম্বা ডিজিট লিখব না, আমি লিখব 3 ডিজিট। তাহলে 3 ডিজিট লিখতে গেলে অবস্থাটা কি দাঁড়ায় খেয়াল করো, 37.339, 339 এভাবে আমি লিখব। এভাবে লেখার পর আমার 200কে 37.339 দিয়ে গুণ করলে হয় 7,480 টাকা। 7,480 টাকা। তাহলে আমার পণ্য ছিল যে পরিমাণ, পণ্য ছিল কতটুকু? আমার পণ্যের পরিমাণ ছিল হচ্ছে 330 আর 685, 330 আর 685, মোট 1015 থেকে 200 একক পণ্য আমার চলে গেছে, রয়ে গেছে 815 একক পণ্য। 815 একক পণ্য এখানে থাকবে।
রেট হবে একই, এই যে 37.339 দশমিক, এটা দশমিক। 815কে আবার এই 37.339 দিয়ে গুণ করলে হবে 30,480 টাকা। 30,480 টাকা। কাজ শেষ হয়ে গেছে যেহেতু দাগ টেনে দিব। আরও একটি দাগ টানবো সমাপনী মজুদ পণ্য লেখার জন্য। আমরা নিচে আরও একটি দাগ টেনে দেখিয়ে দিব কাজটি, যেখানে আমি সমাপনী মজুদ পণ্য লিখব। এটি দেখাবো আমি আবারও 31 তারিখে। এখানে লিখব মালের মজুদ। সমাপনী মজুদ পণ্য দেখানোর জন্য লিখব মালের মজুদ। যেহেতু 31 তারিখে মালের মজুদ, তাই এটা সমাপনী মজুদ বোঝাই যায়। মালের জের 815, 30,480 টাকা। রেট আমাকে দেখাতে হবে না, কারণ নতুন করে যখন আবার ইস্যু করবো তখন আবার রেট চেঞ্জ হয়ে যাবে। এভাবেই আমাকে ভারযুক্ত গড় পদ্ধতিতে আজকের যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকের সমাধানটি করে দেখাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। কোথাও সমস্যা মনে করলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।